সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রহমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপর রয়েছেন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আমার বাদিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবশেষ রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনার চারজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। মূলত স্থানীয় সরকার নির্বাচন একটি বিষয় এসেছে আজকে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণের সরকারটা অনুমোদন করেছে একদিকে, সে বিষয়ে কথা বলবো। এর সুফল কুফল, বিশেষ করে আমাদের সঙ্গে ভারতে যে অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সার বিষয় রয়েছে, সেসব বিষয়ে কথা বলবো। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, এসব বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনা শুরু করব ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন, আমি একটু উদ্ধৃতি করছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব। এবং তাদের যে কাজ, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন, সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ওনার যে পাবলিক স্টেটমেন্ট রিগার্ডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটা আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। প্রথমত হচ্ছে উনি ধরেই নিয়েছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচন খুব একেবারে একটা সংঘাতপূর্ণ, এক ব্যাপক হানাহানিতে ভরপুর। এবং বলেছেন যে এই গ্রামে মারামারি হয়, এখন তো দুই পাশ থেকে দুজন প্রার্থী হলে তো ভয়ানক অবস্থা হয়। এবং সেটা তো আমাদের যে সারা বছরগুলোতে যতবার আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এটাই হয়েছে। খালের এই পার, খালের ওই পার, পূর্ব পশ্চিম ইত্যাদি নানান বিষয় হয়েছে। কে সেটেলার না, এগুলো ইস্যু অলওয়েজ দেয়ার ছিল। উনি এই যে বাস্তবতার কথা বলেছেন, আমি জানি না উনি বহু বছর এই দেশে ছিলেন কিনা। তো যদি থেকে থাকেন, ওনার এই বাস্তবতা না জানার কোনো কারণ নাই। এক তো এইভাবে নির্বাচন আগেই যদি উনি এরকম মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলেন, এটা ওনার কাজ ছিল না, খুব ক্লিয়ার। বরং আমি ওনাকে যদি প্রশ্ন করি যে পতিত স্বৈরাচারের দ্বিতীয় কাণ্ডারি ওবায়দুল কাদের বোধহয় না ছিল আওয়ামী লীগের, উনি তো বলতেন যে এই সরকারের পতন ঘটলে, সরকারি আন্দোলন সফল হলে লক্ষ লক্ষ লোক, মানুষ 10 লাখ লোক মারা যাবে। আসলে কি তাই হয়েছে? এত বড় একটা স্বৈরাচারের পতন ঘটলো, যেই স্বৈরাচার পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, মিডিয়া হাউস, যেটা আপনারা গণমাধ্যম বলতে অনেক পছন্দ করেন, আগেও বলতেন গণমাধ্যম। এখন আমি ধারণা করছি হয়তো এই গত 3 মাসের নির্বাচিত সরকার আমলে এই প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম হয়ে উঠেছে বা উঠছে বা ওঠার চেষ্টা করছে। কিন্তু গত 17 বছর তো গণমাধ্যম বলে কিছু ছিল না। বিচার বিভাগ যদি না থাকে তো গণমাধ্যম থাকে কেমনে? দেশে যদি নির্বাচন না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জনগণের পছন্দ অনুযায়ী সরকারি যদি না থাকে, তাহলে গণমাধ্যম কি করে হবে? গণমাধ্যম তো এই ধরনের এনভায়রনমেন্ট, তো গণমাধ্যম ভয়েসই রেজ করার না পারার কথা। এবং আমরা তো দেখেছি যে এই তথাকথিত গণমাধ্যমের কিছু লোকজনকে আমরা দেখেছি যে হাউ দে বিহেভড, স্তুতি, চামচামি, চাটুকারিতার চূড়ান্ত নিম্ন পর্যায়ে, উচ্চাঙ্গ সঙ্গীতের নাম শুধু একে নিম্নাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে এই তথাকথিত গণমাধ্যমের কিছু লোকজন। এবং ভেরি ইন্টারেস্টিং, আমি আপনার প্রসঙ্গে আসছে, আপনি যদি আমাকে একটু অন্য একটু কথা বলতে দেন। সেটা হচ্ছে প্রবাবলি আজকেই বোধহয় আমি অনলাইনে দেখলাম, দেশে কিছু হাম বিশেষজ্ঞর আবির্ভাব ঘটেছে। এই হাম বিশেষজ্ঞকে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, প্রবাবলি দ্বিতীয় স্ত্রী, আমি জানি না, আর বাকিটা জানি না। তো সেটা হচ্ছে যে মেহের আফরোজ শাওন, তার মা আওয়ামী লীগের এমপি ছিল, তারও এমপি বানিয়েছিল কিনা আমার জানা, কারণ নির্বাচন হতো না, কখন কোনটা কে হয়ে যায় জানা যেত না। তো শাওন, তারপরে হইলো আপনার ওই যে প্রচণ্ড এরশাদ সাহেবের বিরোধিতা করে এখন ইদানিং ওই কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছেন একজন সাংবাদিক, নামটা বলে কাউকে আর খ্যাতনামা করতে চাই না আর কি, ঠিক আছে? আজকাল তো সাংবাদিকতা করে না, কোন কাগজে লেখা টেকে না, তারপর আপনার টকশোতে আসে, আপনাদের টকশোতে আসলে একজন সিনিয়র সাংবাদিক হয়ে যায়। কেউ অনলাইনে তেল বিক্রি করে, কেউ ওইটা করে নানা কিছু, কিন্তু কোনো প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে কাজ করে কি না এর কোনো প্রামাণিক কোনো ইয়ে নাই।
তো ভালো, তো সবই সিনিয়র সাংবাদিক। এই যে এটা একটা মিলন মেলা ঘটলো, এরা সব হাম নিয়ে কথাবার্তা বললেন, হাম বিশেষজ্ঞরা। হ্যাঁ, এই হাম বিশেষজ্ঞরা এই কোভিড বিশেষজ্ঞ হইতে পারে নাই, কোভিডের সময় এরা তখন কথা বলতে পারে নাই যে কেন মানুষের ভেন্টিলেটর নাই, কেন মানুষের এটা করা নাই, কেন এটা করা সম্ভব হয় নাই, বলেনি তখন। হ্যাঁ, আবার গতকালকে বোধহয় দেখলাম, মানে উইথ ডিউ রেসপেক্ট টু সাম পিপল, ওখানে আমার খুব পছন্দের দু একজন মানুষ আছেন, তার মধ্যে ওয়ান অফ দেম নিউজ এডিটর নুল কবির, তিনি সম্পাদক পরিষদের সভাপতি। উনি ওনার দায়িত্বকালীন সময় হি প্লেড দ্য রাইট রোল, ঠিক আছে। কিন্তু এই সম্পাদক পরিষদের লোকেরা, মানে আগে যারা ছিলেন, গত 15 বছরে কত সাংবাদিক যে নির্যাতনের মুখে পড়েছেন, কথা বলতে পারতেন না, ডিজিএফআই তুলে নিয়ে ধমকাইতেন, বকতেন, এটা করতেন, ওটা করতেন। সংগ্রাম পত্রিকার এডিটরকে যেভাবে লাঞ্ছিত করে তার কার্যালয় থেকে যে অমানবিকভাবে, অশ্রদ্ধাপূর্ণভাবে মিস্টার আবুল আসাদকে যেভাবে ধরে নিয়ে গেল, কোনো বেটা কি একটা স্টেটমেন্ট তার নিজের পত্রিকা কি রাইটলি লিখেছিল? না, এতদিন তো ওনার গণতান্ত্রিক পরিবেশ পান না। না, আমি একটু আসি, একটু বলে দিই। মাহমুদুর রহমানকে দেখছি অ্যাক্টিং এডিটর কি এডিটর না? তিনি তো এখন তো ফুল এডিটর না, তখন রক্তাক্ত করে তার রক্তাক্ত চেহারা থেকে আদালতে তাকে এন্টারটেইন করে নাই। আমাদের দেশের কোনো বিএফইউজে বলেন, কোনো এডিটর্স কাউন্সিল বলেন, নওয়াব জমিদার বলে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাই না? জমিদার কি আছে নাকি? নওয়াব টব আছে, জমিদার থাকতে পারে। আচ্ছা, এরা কি কেউ কোনোদিন একটা স্টেটমেন্ট করছিল? কোনো আমাকে 97-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমি একটা আর্টিকেল আমার পত্রিকায় লিখেছিলাম। অ্যাট দ্যাট আই হ্যাড এ উইকলি নিউজ পেপার, সাপ্তাহিক জনতার ডাক। কভার স্টোরি ছিল অনুপ চেটিয়াকে নিয়ে, উলফা নেতা। লজিক্যালি আই রোট দ্যাট আর্টিকেল। আমাকে ওই আর্টিকেলটা লেখার জন্য আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা রুজু হলো। আমাকে আই হ্যাড টু লিভ দ্য কান্ট্রি এক কাপড়ে উইথ মাই ফ্যামিলি। তো কেউ কি এটার মানে প্রতিবাদ করেছিল? একের পর এক পত্রিকাগুলো নিষিদ্ধ, আমার পত্রিকা নিষিদ্ধ হয়েছিল। একবার প্রতিবাদ করেছে হাসিনা সরকারের আমলে। আমার একটা বাংলা পত্রিকা এবং ইংরেজি পত্রিকা, যেটা আমি এখন আমি পাবলিকেশনের মধ্যে নিয়ে আসছি, দ্য পিপল ডেইলি, এটা মুক্তিযুদ্ধের মানে স্মৃতিবাহী পত্রিকা, একমাত্র পত্রিকা যেটা পাকিস্তানের 25শে মার্চের কালো রাত্রিতে এটাকে আপনার সেল আউট করে এটাকে পুড়িয়ে দেয়। একজন কর্মীও সেখানে মারা যায় ওই পত্রিকার। সে পত্রিকাটা যখন আমার বন্ধ করে দিল, আমার ডিক্লারেশন ক্যান্সেল করলো, নান অফ দেম রেজড এনি ভয়েস। সুতরাং এখন হাম বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী হয়ে যাচ্ছে এক একজন। এটা হলো সব মানে আওয়ামী লীগের তোষণ করা। এই কাজগুলো আগে, এই দায়িত্বগুলো আগে মনে ছিল না। জি মঞ্জুর মঞ্জু, আমরা ছিলাম হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। প্রসঙ্গক্রমে আমাদের আসাদুজ্জামান রিপন ভাই গণমাধ্যম সহ আরও বেশ কিছু বিষয় বললেন। আপনার কাছে আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাই। আজকে যেটি হয়েছে, সব রাজনৈতিক দল কিন্তু সেখানে ছিল, সেখানে প্রত্যেকের মতামত দিয়েছে। অনেকে নির্বাচনের মানে প্রক্রিয়া এবং নির্বাচন কীভাবে হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। অনেক নেতিবাচক সমালোচনাও হয়েছে, আমরা দেখেছি। আপনার একটু বক্তব্যটা জানতে চাই। না, সিইসি তো আজকে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ছিল। সেটা উনি বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় টেটা দিয়ে যেভাবে হচ্ছে, এরকম কিছু হলে তো কারবালা হয়ে যাবে। মানে খুব নিদারাবাদ বলে ব্রাহ্মণটা জায়গা, ভয়ঙ্কর একটা চিত্র তুলে ধরছেন। আরেকটা হতাশাজনক কথা উনি বলেছেন যে এর আগের নির্বাচনটা ভালো হয়েছে মানে এটা না যে পরেরটা ভালো হবে। তো আমি রিপন ভাইয়ের সাথে কিছুটা একমত যে হয়তো উনি খুব সরলভাবেই কথাগুলো বলেছেন, কিন্তু পুরান যুগের মানুষ, একটু সিনিয়র লোক। আসলে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি যেটা বলি আর কি, আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 3 বা 4 দিনের মাথায় বিএনপি কিন্তু নির্বাচন দাবি করেছে, ঠিক আছে। এখন একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 3 মাস পার হয়ে গেছে বা 3 মাস পার হতে যাচ্ছে, আমরা কিন্তু এখনো একটা স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পাই নাই। এটা ধারণা পেয়েছি যে বছরের শেষের দিকে হবে ইত্যাদি ইত্যাদি। বিরোধী দল এই সমস্ত ব্যাপারে কোনো স্পষ্ট শক্তিশালী অবস্থান নেন নাই। তো সিইসি আজকে যে কথাগুলো বলেছেন যে উনি রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচন করতে চান এবং এটার জন্য রাজনৈতিক দলগুলোকে উনি বলেছেন নিজেরা বসার জন্য। স্থানীয় নির্বাচনে তো আমরা দেখি যে দলের মধ্যেই একাধিক প্রার্থী থাকে, দলগুলোর মধ্যেই মানে কোন দল এবং বিভিন্ন রকমের পরিস্থিতি হয়। সেখানে উনি হয়তো একটা গুড উইশেস থেকে বলেছেন যে একসাথে বসেন। আমরা তো
সরকারি দল বিরোধী দলকে দেখছি যে তারা মঞ্জু ভাই একটু 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 বলে নেই, নির্বাচনটা যদি অরাজনৈতিক হয়, দলীয় প্রতীকের বাইরে হয়, উনি একদিকে বলছেন যে নিজেরা বসেন, আবার বলছেন যে এটা দলীয় প্রতীক ইলেকশন হবে না। হ্যাঁ, উনি তাহলে আবার- যেহেতু দলীয় প্রতীক ইলেকশন হবে না, তো একটা পলিটিক্যাল পার্টিতে তো একাধিক প্রার্থীও থাকবে নিশ্চয়ই, আগেও যেরকম ছিল। থাকা উচিত। না, আমরা যেমন আমাদের পার্টি থেকে কিন্তু আমরা দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছি না, আমরা বলেছি যে আপনারা দেওয়া যারা উচিত না। প্রার্থী হতে চান আপনারা আমাদেরকে জানান, আমরা সহযোগিতা করব, আমরা সমর্থন দেব। তো উনি আবার একটা কথা বলেছেন যে উনি উদ্বিগ্ন যে রাজনৈতিক দলগুলো যেভাবে দলীয়ভাবে নমিনেশন দিচ্ছে, ঘোষণা করতেছে। জি। বিএনপি এখনো ঘোষণা করে নাই, কিন্তু ইতিমধ্যে আমরা NCP দেখছি এনসিপি, জামাত, আজকে দেখলাম, গতকালকে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের প্রার্থী ডিক্লেয়ার করেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে সিইসি যেটা বলেছেন কথাটা কিছুটা কন্ট্রাডিক্টরি। উনি একদিকে বলছেন যে এই দলীয়ভাবে প্রার্থী দেওয়ার বিষয়টাতে আমি একটু উদ্বিগ্ন হচ্ছি বা আমি একটু চিন্তিত হচ্ছি, আবার উনি আবার রাজনৈতিক দলগুলোকে বলছেন আপনারা বসে একটা সমাধান করেন। আসলে ইলেকশন কমিশনকে খুব স্ট্রং থাকতে হয়, খুব স্ট্রংলি ওনার ভয়েসটা আসা উচিত। ওনার ভয়েসটা কিছুটা দুর্বল হয়েছে এবং ওনার বলা উচিত ছিল যে স্থানীয় সরকার নির্বাচনে মানে সবচাইতে সতর্কভাবে সরকার ভূমিকা রাখতে হবে, সরকারের উনি সাহায্য চাইবেন এবং কোনো ধরনের আশঙ্কাকে উনি নাকচ করবেন, জি, এটাই ওনার বলা উচিত ছিল। তো আমরা যেটা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত না, যাতে উনি না শুধু হয়। মঞ্জু ভাই আবার একটু এবং আমরা একটু এখানে সরকারি দলের ভূমিকাটা মুখ্য আর কি। উনি বিরোধী দলকে ভর্ৎসনা করতে পারতেন, মানে অন্যান্য দলগুলোকে, যে আমাদের সংস্কার ভাবনার মধ্যে, প্রস্তাবনার মধ্যে ছিল যে মানে রাজনৈতিক হবে নির্দলীয়, মানে স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়। তো যদি নির্দলীয় নির্বাচন, যদি আপনারা সবাই যদি ও কথায় কথা বলে বিএনপি এটা মানলো না ওটা মানলো না, আপনারই তো মানছেন না যে নির্দলীয় নির্বাচনের অঙ্গীকার করে আসলেন সংস্কার প্রস্তাবনায়, আর এখন এসে সব মনোনয়ন দেওয়া শুরু করলেন। তো হোয়াট ইজ দিস? জি, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো না হওয়া এবং বিভিন্ন জায়গায় প্রশাসক বসানোর বিষয়ে জানতে চাই সাইফুল হক আপনার কাছে। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন, সম্মানিত আলোচকবৃন্দ, আর আপনারা দর্শক শ্রোতা যারা এই মধ্যরাতেও বাংলা ভিশনের এই পাবলিক পার্লামেন্ট যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আমি সিএসির আমাদের প্রতিনিধিত্বের জায়গাটা আজকে আমি জানি না কী হয়েছে, কিন্তু তো তিনি যে বক্তব্য দিয়েছেন আমি আংশিকভাবে জানতে পেরেছি, পুরোটা আমার জানার বা দেখার সুযোগ হয়নি। গণমাধ্যমে যেটুকু দেখলাম, প্রথমত তিনি একটা সাধারণ একটা উইশ থাকে না, ওই যে উইশফুল থিঙ্কিং বা উইশফুল আইডিয়া, এরকম জায়গা থেকে তিনি হয়তো কথাটা বলেছেন। ইলেকশন কমিশনকে আমি এখনো পর্যন্ত মানে মানুষ যে ধরনের নির্বাচন কমিশন দেখতে চায়, নিজের পায়ের উপরে দাঁড়িয়েছেন, মাজার উপরে দাঁড়িয়েছেন, আমি এখনো পর্যন্ত সে ধরনের মানুষের আকাঙ্ক্ষা অনুসারে নির্বাচন কমিশনকে আমি যথেষ্ট দৃঢ়চিত্ত বিবেচনা করতে পারছি না। এই মন্তব্যের কারণ হচ্ছে গত ইলেকশনে, আমাদের যে পার্লামেন্ট ইলেকশন হলো 12 ফেব্রুয়ারি, ওনারা নানা বিষয়ে সংস্কার প্রস্তাব করেছেন। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় নির্বাচন নিয়ে ওনারা নির্বাচন আয়োগ কোনো আলোচনা পর্যন্ত করেননি। কেন করেননি? যখন আমি নিজে আমাদের পার্টির প্রতিনিধি দল ওনাকে জিজ্ঞেস করলাম, বললেন এটা আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত কমিশনে এটা আলোচনা হবে, কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনে বাস্তবে কোনো আলোচনা হয়নি। এবং এই কথাটা এসেছিল, এবং তো ওনারা যে চূড়ান্ত দায়িত্বহীন কাজ করেছেন অনেকগুলো ব্যাপারে গুরুত্বপূর্ণ, ওনাদের যে 53-54টা ওনাদের প্রস্তাবনা যেটা ছিল, বা এমনকি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনেরও যে প্রস্তাব, তার মধ্যে নির্বাচনের শুধু একটা কথা বলি, নির্বাচনের যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, আপনি পার্লামেন্টে 25 লাখ টাকা বা ভোটার অনুপাতে আরও বেশি 30-35 লক্ষ টাকা বা কোনো আসন হয়তো 40 লক্ষ টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। আবার বলা হয়েছে সাকুল্যে 25 লক্ষ টাকার উপরে না, এটাও কিছু স্ববিরোধিতা আছে। একবারে বলছেন পার হেড 10 টাকা, আবার বলছেন যে কিন্তু এটা কোনোভাবেই 25 লক্ষ টাকার উপরে হবে না। তো গত নির্বাচনে তো নিশ্চয়ই যারা জয়লাভ করেছেন বা অধিকাংশ যারা হেরে গেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী, তারা নিশ্চয়ই এর মধ্যে তারা খরচ রাখেননি গোটা নির্বাচনে। এবং যে কারণ দেখবেন এবার পার্লামেন্টে যারা এসছেন, সম্ভবত আমাদের ইতিহাসে
সবচেয়ে বেশি বিত্তবান, সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তিরা, ব্যবসায়ীরা, এবং যাদের নানা ধরনের বিশাল অঙ্কের যারা তারকা ঋণ খেলাপি, মেগা স্টার যারা ঋণ খেলাপির ক্ষেত্রে বিরাট সংখ্যক এবার তারা পার্লামেন্টে তারা আছেন। কেউ পার্লামেন্টে আছেন, গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে আছেন, কেউ কেউ এখনও ঝুলে আছেন। এইসব ব্যাপারে নির্বাচন কমিশনের ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা আমরা দেখে এসেছি। আমি দুই এক জায়গায় কথাবার্তা বলেছি। এবার যেটা বললেন আপনি স্থানীয় সরকারের ব্যাপারে, যেটা আপনি বললেন, আগেকার সরকার আপনি দেখেছেন লোকাল ইলেকশনে বিশাল অঙ্কের জামানতের খরচ। তো আলোচনার বিষয়গুলো হতে পারতো এই জায়গাটা যে আপনি বিশাল, তার অর্থটা কি? যদি আপনি মনে করেন যে লোকাল ইলেকশনও মানে একটা চট দখলের মতো, একটা এরিয়ায় দখলদারি করবেন, জমিদারি করবেন, তাহলে তার জন্য এক ধরনের ব্যবহার। যদি মনে করেন সত্যি সত্যি লোকাল গভর্নমেন্টকে দরজা খুললে আপনি নাগরিক সেবা পাবেন, জনগণ তার যে সার্ভিসগুলো জনগণ আশা করে পাবেন, তাহলে সেই সত্যিকারের জনপ্রতিনিধিরা যাবে নির্বাচিত। একটু সময় দেন না, আমি বিরতির পরে এসে আপনার কাছে আসবো। আচ্ছা, আমার কাছে নিশ্চয়ই আসবো। আর আমি কয়েকটা পয়েন্টে কথা বলার আছে নিশ্চয়ই, উল্লেখ অনেকগুলো পয়েন্ট বলেছেন আপনি, আমরা এগুলো নিয়ে আপনার কাছে আলোচনা করবো। মিজানুর রহমান, আমার প্রশ্নটা ছিল যে প্রশাসক বসানো নিয়ে, আর আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া কি হবে, নির্বাচন কমিশন কতটা মানে দক্ষতার সাথে পারবে, তাদের বক্তব্যটা যেভাবে আসছে, আপনার দলের অবস্থানটা কি? দেখেন, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে। দেখুন, এর আগে যে সরকার ছিল দীর্ঘদিন ধরে, সেই সময় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন সব কিছু একতরফাভাবে হয়েছিল। এই জন্যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যোগ্য এবং প্রকৃত অর্থে সৎ মানুষগুলো নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না। কারণ দলীয় প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচনটা একেবারেই দলের একেবারেই দলের নানাভাবে মানে যারা বিতর্কিত এদেরও আমরা দেখছি নির্বাচিত হয়েছেন। এবং এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থাটা মনে করি যে পুরোটাই দলীয়করণ করা হয়েছিল। এরপরে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই মানে আমাদের ইউনিয়ন পরিষদ বলেন, এমনকি পৌরসভা এবং সিটি কর্পোরেশন, সেগুলোতে তারা প্রশাসক বসিয়েছিল সরকারি কর্মকর্তাদের। তো সরকারি কর্মকর্তারা তাদের নিজ দায়িত্বের বাইরে ওই জায়গাগুলোতে উন্নয়ন করার জন্য দীর্ঘদিন ধরে তারা উপযুক্ত ভূমিকা রাখতে পারে নাই, সেটা আমরা সব জায়গায় দেখেছি। দ্বিতীয়ত, প্রত্যেকটা এলাকায় যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডে একজন মেম্বার বলেন, কাউন্সিলর, কোনো কিছুই ছিল না, সেগুলো সব পালিয়ে গিয়েছিল বা সেগুলো মানে সক্রিয় ছিল না। এতে করে নাগরিক সেবাগুলো বঞ্চিত হচ্ছিল। তো নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার এবং তাৎক্ষণিকভাবে এই যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা বলেন বা স্থানীয় সরকার ব্যবস্থা বলেন, এটাকে পুনরুদ্ধার করে 1-2 মাসের মধ্যে আমি মনে করি যে জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় নির্বাচন করার সেই ধরনের পরিবেশ এখনও তৈরি মানে সেই সময় পর্যন্ত ছিল না। তো সরকার তো ব্যর্থ হবে না, একটি নির্বাচিত সরকারের কমিটমেন্ট আছে জনসেবা করা। তো সেই ক্ষেত্রে তারা তাদের মনোনীত বা দলীয় লোকদের প্রশাসকই দেবে, এটাই কিন্তু ধরে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো যে আপনি তো অনন্তকাল এই প্রশাসক দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা চালাতে পারবেন না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাস আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ছিল না, ওয়ার্ডের যে মেম্বার বলেন, কাউন্সিলর ছিল না। এতে করে পুরো নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে এসে স্থানীয় সরকার যত দ্রুত তারা নির্বাচন করবেন এবং জনগণের দ্বারা নির্বাচিত সৎ এবং যোগ্য ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করে নির্বাচিত হবে। এর মধ্য দিয়েই আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কারণ আপনি স্থানীয় সরকার ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব যদি সেখানে তৈরি না হয়, তাহলে আমরা যে গুণগত রাজনীতির পরিবর্তনের কথা বলি, আমরা যে মানে দেশে অর্থনৈতিক বা জনগণের যে সুষম বন্টন বা নানা ক্ষেত্রে উন্নয়নের যে সমস্ত বক্তব্য ফিরিস্তি দিই, এটা কখনোই হবে না। এটা তো আমরা দেখেছি দীর্ঘদিন ধরে দলীয় প্রভাবে এবং স্থানীয় সরকারকে প্রভাবিত করে তারা এটার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। এই জন্য আমরা মনে করি যে এখানে নির্বাচনটা দ্রুত করা দরকার এবং সেই জায়গায় প্রশাসকটা তৎক্ষণাৎ যেটা বসানো হয়েছিল এটা যেন দীর্ঘমেয়াদী না হয়।
আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আপনি শুরুতে বলেছেন যে নির্বাচন কমিশন, এখন ধরেন স্থানীয় সরকার নির্বাচনে আমাদের নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে কিনা, অতীতে কখনোই পারে নাই। এবং এই যে নির্বাচন কমিশন আছে, সাইফুল হক ভাই বলছে বিগত এই নির্বাচনে আমি মাগুরা থেকে প্রার্থী ছিলাম, আমি গণফোরামের সাধারণ সম্পাদক, আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ হয়েছে। কবে এটা, কবে এটা নির্বাচনের আগে, লাস্ট নির্বাচন, এই নির্বাচনের আগে, এবং সেখানে মনোনয়নপত্র যেদিন প্রত্যাহার হবে তার 4 দিন আগে। এবং আমি মানে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকা সেখানে ছবি সহ নিউজ হয়েছে। আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি, থানা পুলিশ সমস্ত গেছে, খুলনা বিভাগের ডিআইজি পর্যন্ত। সুরা হয়েছে কিনা? কোনো সুরা হয় এমন হয়নি। প্রধান নির্বাচন কমিশনার পিএস এর কাছে একাধিকবার টেলিফোন করে আমি কিছু জানাইতে পারি না। ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে প্রশ্ন করেছিলাম, সাইফুল হক ভাই বলছিলেন যে ঋণ খেলাপিরা সংসদে এবং নির্বাচন কমিশনের এই ক্ষেত্রেও ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা। আপনার একটু বক্তব্য মন্তব্য জানতে চাই। সাইফুল হক ভাইয়ের যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণকে তো আপনি আমলে নিতে পারেন, নেবেন তো। একটা গভর্নমেন্ট যখন অ্যাকাউন্টেবল হবে, মানে জবাবদিহি করার প্রতিশ্রুতি যার থাকবে, তাকে তো এই প্রশ্নগুলো ফেস করতে হবে, এটি স্বাভাবিক। এবং প্রশ্ন ফেস করার মধ্যে আমি তো কোনো মানে খারাপ দেখি না, বরং আমি মনে করি এটা গণতান্ত্রিক উৎকর্ষতা। তো আমি যে কথাটি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, আমি মঞ্জুবের আলোচনার মধ্যে একটু ঢুকে কিছু মন্তব্য করেছিলাম অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য নির্বাচন কমিশন, অথবা ডাবল স্ট্যান্ডার্ড অফ দ্য নির্বাচন কমিশন, অথবা তার ব্যর্থতা, যেভাবেই নেন না কেন। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আজকে মানে বোধহয় 12টা বেজে গেছে, গতকালকে যে বৈঠকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বসে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে কথাগুলো বলেছেন, 12টা বেজে গেছে আসলেই। হ্যাঁ, 12টা বেজে গেছে। তো নির্বাচন কমিশনে যেন 12টা না বাজে, সেটা হচ্ছে যে উনি যে রাজনৈতিক দলগুলোকে বললেন সহযোগিতা চান, নিজেদের মধ্যে বসেন, প্রথম তাকে প্রশ্ন করা উচিত ছিল জামাত ইসলাম এবং এনসিপিকে। বিকজ জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সিদ্ধান্ত হয়েছিল, এই জামাত ইসলাম, এই এনসিপি এবং অন্য কেউ কেউ মাঝে মধ্যে প্রস্তুত হলেন, বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে এসেছে, বিএনপি এটা করেছে, বিএনপি জুলাই চার্টার মানছে না, বিএনপি গণভোটের ভোটের ইয়েগুলো, ম্যান্ডেটগুলো, কম্পোনেন্টগুলো মানছে না, ইত্যাদি ইত্যাদি, পাশ কাটিয়ে যাচ্ছে, নানান অভিযোগ। আমি যদি বলি যে অভিযোগ করার আগে নিজেকে তো সঠিক থাকতে হবে। এই জামাত ইসলাম এবং এনসিপি তারা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসে বাংলাদেশে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে, অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতীকে হবে না, এই ব্যাপারটা তো একমত হয়েছিলেন। কোনো দলই তো, আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, আমি তো করি, কি বলে আপনার ডকুমেন্টস অনুযায়ী কথা বলছি। ওনারা তো এই যে মঞ্জু ভাই আছেন, সাইফুল ভাই আছেন, উনি একটা পার্টির সেক্রেটারি, গণফোরাম সেক্রেটারি, ওনারা সবাই তো সে আলোচনাগুলোতে অংশ নিয়েছেন। আমি তো তাদেরকে সাক্ষী রেখেই বলছি, তারা সবাই একমত হয়েছিলেন যে মানে রাজনৈতিক দলগুলো কোনো মানে নির্দলীয়ভাবে ইলেকশন করবেন, মানে এখানে তারা পলিটিক্যালি ইনভলভ হবেন, ইন্টারফেয়ার করবেন। বাট ভেরি আনফর্চুনেট, ও তো দুঃখের সঙ্গে আমি বিং এ সিটিজেন, একজন নাগরিকও তো, আমি আমার দলীয় পরিচয় আছে বটে, আমি তো একজন নাগরিকও, আমি যখন দেখি বা অন্য সাধারণ নাগরিকরা যখন দেখেন জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে দরখাস্ত আহ্বান করে, এনসিপির দরখাস্ত আহ্বান করে এবং সাড়ম্বরে বলে 200 দিয়ে দিছি, আরও সামনে আসবে, দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ দিস? একদিকে আপনি বলে আসছেন যে নির্দলীয় করবেন, অপরদিকে আপনি মনোনয়নের প্রক্রিয়ার মধ্যে থাকছেন। দিস ইজ ডাবল স্ট্যান্ডার্ড। মানুষ এতে করে হয় কি রাজনৈতিক দলগুলোর প্রতি, কারণ তারাই তো বিরোধী দলের পার্ট, আমি চাই শক্তিশালী বিরোধী দল হোক, বিরোধী দলের ভয়েসকে যাতে মানুষ মনে করে রেশনাল অ্যান্ড রিজনেবল। কিন্তু যখন দেখবে যেখানে তালগোল চলতেছে, গোলে তালে চলে, তখন তাদের অনেক জেনুইন বক্তব্য মানুষ রেশনাল এবং রিজনেবল মনে করে। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করবো, আপনার কাছে আবারও আসবো। সাইফুল হক, আপনার সত্যি আমি সাইফুল ভাইয়ের কথাটা একটু বলতে চাচ্ছিলাম। ওই যে সাইফুল ভাই যে পর্যবেক্ষণটা দিয়েছিলেন অ্যাবাউট মানে ঋণ খেলাপি, ঋণ খেলাপি বলেন না এখনো? না তো বলেন, আমি তো শুধুমাত্র মানে ঐক্যমত খেলাপি নিয়ে বললাম। ঐক্যমত্য নিয়ে যারা খেলাপি, গীবত করতে করতে সময় নষ্ট করে, ঐক্যমত্যের খেলাপি নিয়ে কথা বলেন। এক কথা বলেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা আইন আছে, তথ্য অধিকার আইন। যারা যারা পার্লামেন্টে যাদের বিরুদ্ধে মানে আপনার খেলাপি ঋণের অভিযোগ আছে, তাদের হালনাগাদ কি অবস্থা। নির্বাচন কমিশন একবার একটা প্রজ্ঞাপন জারি করে দিছে
তারপরে নির্বাচন কমিশন যদি 5 বছর কিছু করার না থাকে, এরকম জগন্নাথ ঠুটো নির্বাচন কমিশন দরকার নেই। নির্বাচন কমিশনের একটা রোল থাকা উচিত। আমি জানি না তাদেরটা আছে কোনো, অন্য নির্বাচন করেছেন, আমার কপালে তো নির্বাচন করা হয় নাই, আমি জানি না। আশা করি সিটি ভবিষ্যতে কর্পোরেশন করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে হ্যাঁ, হবে। আল্লাহ যদি চান এবং আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই মানে করব। তো সেটা হচ্ছে যে এখানে কেন আপনার 2009 সালের যে আইনটা, তথ্য অধিকার আইনে তো তারা জানতে পারতেন, জিজ্ঞেস করতে পারতেন নির্বাচন কমিশন যে এই সমস্ত এমপিদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, তারা মানে ওই যে উনি বলেন মেগা স্টার একটা টাইটেল, নতুন একটা টাইটেল দিলেন, এরা রিয়েলি কি পরিমাণ অবস্থায় খেলাপি আছেন। হলফনামা দেওয়ার সময় বা নির্বাচন অংশ নেওয়ার সময় একটা স্ট্যাটাস ছিল, এখন তাদের কি অবস্থাটা সেটাও তো জানতে পারেন, জানতে তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই, সাইফুল্লাহ। আচ্ছা, আমি চটচট করে আমার অনেকগুলো অনেক subject আছে কিন্তু, অনেকগুলো পয়েন্টেডলি বলি। এক নম্বর হচ্ছে যেটা বলি যে প্রথমত আমি প্রশাসক নিয়োগ দিয়ে আপনি শুরু করেছিলেন। সরকার যেহেতু সিটি কর্পোরেশন, জেলা বা বিভিন্ন পর্যায়ে নাগরিক সেবাগুলো আসলে বিপন্ন হচ্ছিল, সরকার তাৎক্ষণিক কিছুটা নাগরিক সেবার তার একটা ম্যানেজমেন্টের জন্য সরকারকে প্রশাসক তারা নিয়োগ দিয়েছেন। এটা হলো একটা মানে নাগরিক সেবার অর্থে এর একটা ডেফিনেটলি তার একটা ইতিবাচক দিক আছে। কিন্তু সাধারণভাবে রাজনৈতিক সার্কেল বা পলিটিক্যাল কনসার্ন তারা এটাকে খুব বেশি ইতিবাচকভাবে নেন নাই, যেটা আবার পুরনো নির্বাচনটাকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রেখে আবার বর্তমান সরকার তার একেবারে চিহ্নিত দলীয় ব্যক্তিবর্গকে, যারা দলের নেতা হিসাবে পরিচিত, এবং এমন দিয়েছেন যারা নির্বাচনে হেরে গেছেন, অনেকটা প্রাইজ পোস্টিংয়ের মতন এ ধরনের অনেকেও কিন্তু এ ধরনের প্রশাসক হিসেবে তারা কিন্তু নিয়োগ পেয়েছেন। এগুলো সমাজের মধ্যে রাজনৈতিক থেকে খুব ভালো বার্তা যায়নি। একটু ইম্পার্সোনালি এটাকে একটু দেখা দরকার। তবে আমি এটার সাথে একমত হব যেটা এখন বিএনপির মহাসচিব, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ইতিমধ্যে তিনি বলেছেন, এবং আমি আস্থা রাখতে চাই যে তারা এই বছরের মধ্যেই ইতিমধ্যে তারা, কারণ আমাদেরকে অনেকগুলো ধাপে লোকাল ইলেকশনটা করতে হবে, সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচিত মানুষ তার জনপ্রতিনিধি ঠিক করতে পারবেন, তত বেশি আমাদের জন্য কল্যাণ। এটা গেল একটা। দুই হচ্ছে, আমি যেটা বলতে চাই, পার্লামেন্টে যেটা বললাম, যেটা একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে গোটা নির্বাচন, এবং কেবলমাত্র আমি যেখানে ঢাকা 12-তে নির্বাচন করেছি, আমি কোনো নাম উল্লেখ না করে যদি বলি, কেবলমাত্র প্রচারণায় কয়েকজন প্রার্থী কোটি কোটি টাকা ব্যয় করেছেন, কেবলমাত্র মানে পোস্টার, বিলবোর্ড, কালার জায়গাগুলো থেকে। নির্বাচন কমিশন এগুলোকে দেশের অন্যান্য প্রান্ত হতে হয়েছে, অন্যান্য অঞ্চলেও হয়েছে, কিন্তু এটা তো একেবারে নির্বাচন কমিশনের সদর অফিসের একেবারে নাকের ডগায়, চোখের সামনে। এবং আমি গোটা নির্বাচনের এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি দেখলাম সব বহাল তবিয়তে কোনো একটা জিজ্ঞাসাবাদ করা, কারণ দর্শানো কোনো কিছু এর মধ্যে নাই। মানে অর্থাৎ আমরা বাচ্চাকালে পড়েছি না, যেমন খুশি সাজো, মানে তুমি মানে ড্রেস অ্যাজ ইউ লাইক, তুমি যেমন খুশি তুমি করো, এরকম একটা জায়গা। আমাদের গত ইলেকশনে ভালো জায়গাটা কোথায়? আমরা কোনো রক্তপাত হয়নি, যেহেতু ব্রডলি মানুষ নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে ছিল, আমরা একটা ইলেকশন চেয়েছি, মানুষ তার পপুলার ম্যান্ডেট দেবে, নিজের পছন্দের দল প্রার্থীকে ভোট দেবে, ফলে একটা স্পন্টিনিটি তৈরি হয়েছিল এবং দেয়ার ওয়াজ এ ব্রড লেভেল একটা কনসেনসাস ছিল। এখন গুরুত্বপূর্ণ লোকাল ইলেকশনে এই জায়গাটা যাতে আবার রেপ্লিকেট না হয়, কালো টাকার দৌরাত্ম্য মাফিয়া, এবং অবশ্যই জামানতের টাকা তাদেরকে কমাতে হবে, না হলে এটা এগেইন এটা কালো টাকার মালিক, বিত্তবান বা অসৎ ব্যবসায়ী বা যারা লোকাল এলাকাকে যারা একটা চট দখলের মতন রাখতে চান, তারা এরকম আসবেন। ফলে এই ব্যাপারে যদি আপনি প্রয়োজনীয় আইন প্রণয়ন না করেন, যদি কার্যকরী না করেন, এটা হবে না। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্লামেন্টের মধ্যে আমি যেটা বলেছি পার্লামেন্টে, যেটা আপনি নিশ্চয়ই আপনার নলেজে এসছে, পার্লামেন্ট মেম্বারদেরকে উপজেলা পরিষদে ওনাদের জন্য আলাদা কক্ষ লাগবে। খুব ভয়ানক একটা প্রস্তাবনা, খুবই ভয়ানক প্রস্তাবনা। ইতিমধ্যে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমরা কথাটা বলেছি, কারণ এমনিতেই পার্লামেন্ট মেম্বারদের বেসিক কাজ তো আইন প্রণয়ন করবেন। হ্যাঁ, আমাদের মতন সমাজে ওনারা নিশ্চয়ই যে টাকার ভাগ অথবা গমের ভাগ বা টিনের ভাগ বাটোয়ারা, রাস্তাঘাট, এগুলো দেখার জন্যই তো হলো স্থানীয় সরকার। ওনারা বড় জোর, ওনারা একটা খোঁজখবর রাখতে পারেন, একটা এক ধরনের
সুপারভাইজারি জায়গাটা একটা অ্যাডভাইজারি ক্যাপাসিটি অলরেডি আছে। অ্যাডভাইজারি ক্যাপাসিটির জায়গা অলরেডি আছে, জি। কিন্তু উপজেলা পরিষদে তার জন্য যদি কখনো যদি আলাদা অফিস করেন, জি। তাহলে কোন উপজেলা চেয়ারম্যানের কটা মাথা আছে যে ওই এলাকার এমপি সাহেবের উপরে যে, তার মানে এটা প্যারালেল একটা কর্তৃত্ব তৈরি হবে, নতুন করে খবরদারি। এবং লোকাল বডিকে আমরা যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে একটা গণতান্ত্রিক একটা স্বায়ত্তশাসিত থাকে না, যারা নিজেদের লোকাল বাজেট প্রণয়ন থেকে শুরু করে সমস্ত কাজকে যারা লিড করবে, পৃথিবীর সমস্ত ডেভেলপ কান্ট্রি, যারা আপনারা পৃথিবীর বিভিন্ন গেছেন, ডেভেলপমেন্টের পুরো কাজটাই হচ্ছে লোকাল গভর্নমেন্টের কাজ, নাথিং টু ডু উইথ পার্লামেন্ট মেম্বার। আর যারা পলিসি লেভেলে কাজ করেন তাদের কোনো বিষয় আসে নাই। ফলে এই উপজেলা পরিষদে আরেকবার করে এমপি সাহেবদেরকে অফিস দেওয়ার নাম করে ঘাড়ের উপরে যদি দিয়ে দেন, এটা বড় ধরনের বিপর্যয় তৈরি করবে। যে উদ্দেশ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন পুরো উদ্দেশ্যটাই কিন্তু ব্যাহত হতে বন্ধ পারে। হয়ে যাবার আশঙ্কা আছে। লাস্ট কথা বলবো ইলেকশন কমিশনকে, এবং তারা এই পর্যন্ত এটা তাদের জন্য বড়, তিনি যে আজকে যে কথা বলেছেন, তিনি একটা আতঙ্ক তৈরি করবে এটা। তিনি কি মনে করছেন যে একটা মারামারি হবে, খুনোখুনি হবে। সুতরাং আমি মনে করি আমরা অভ্যুত্থানের পরে আমাদের নানা প্রশ্নে বিতর্ক আছে, দ্বিমত আছে, কিন্তু আমরা একটা যেভাবে পার্লামেন্ট ইলেকশনে নানা অনিয়মের পরে, ইঞ্জিনিয়ারিংয়ের পরে, তারপরও যেহেতু এটা একটা উৎসবে পরিণত হয়েছে, বড় ধরনের কোনো সেখানে সংঘাতের জায়গাটা হয়নি। আমরা দেখতে চাইবো আমাদের রাজনৈতিক দলগুলো তারা একটা রেসপন্সিবল বিহেভ করবেন। তিনি এটাকে উস্কানি দেবেন না, তিনি বরঞ্চ এটাকে কিভাবে তিনি তার আইনগত কাঠামো বলে সরকারের সঙ্গে যুক্ত থেকে তারা কিভাবে উৎসব মুখর পরিবেশ এটা করবেন, সাধারণ মানুষ যেন অংশ নিতে, যেন প্রার্থী হতে পারে, এই জায়গাটা এনশিওর করতে পারেন, তাহলে হয়তো একটা ভালো যাত্রা আমরা শুরু করতে পারবো। এবং আমি আশা করব অবিলম্বে তারা এই কোরবানি ঈদের পরপরই তারা লোকাল ইলেকশনের যে পর্যায়গুলো কিভাবে করবেন, একটা রোড ম্যাপ জনগণের সামনে, দেশবাসীর সামনে আবার তারা হাজির করবেন। তাহলে আমার ব্যক্তিগত জানতে চাওয়া, বিগত 17 বছর একবার পুরোটা সময় জুড়ে কিন্তু আপনি গঠনমূলক সমালোচনা করেছেন সরকারের, এখনো করছেন। একবার আমার আমি এখনো ব্যক্তিগত বলছি। জানতে চাওয়া, যদি আপনি নির্বাচিত হতেন, আপনার সমালোচনার ভাষাগুলি কিরকম থাকতো? আমি যেটা বলেছি, আমি ঢাকা 12-তে ইলেকশন ক্যাম্পেইন আমি বলেছি যে সাইফুল হককে এই দেশের মানুষ চেনে, জনগণ চেনে। পার্লামেন্টে আমি যদি এই রোলটা প্লে করতে না পারি, তাহলে আমি রিজাইন করব। আমি এই কথা ঢাকা 12 অনেকগুলো পাবলিক মিটিংয়ে এই কথা আমি বলেছি, তাহলে আমি রিজাইন করব। আমি মানুষের আমানত যদি আমি রাখতে না পারি, যদি আস্থা রাখতে না পারি, কেবলমাত্র ওই টাকা পয়সার জন্য বা কিছু সুযোগ সুবিধার জন্য আমি পার্লামেন্ট মেম্বার থাকবো না। এটা আমি ঢাকা 12-তে একাধিক মিটিংয়ে মানে আই সেড ইট, এটা আমার পাবলিক কমিটমেন্ট, তাহলে আমি থাকবো না এখানে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সরকার প্রায় 34,497 কোটি টাকা ব্যয় রাজবাড়ির পাংশায় 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণ একটা প্রকল্প নিয়েছে। অনেক বড় স্বপ্ন আমাদের এই ব্যারেজ নিয়ে, যদিও সমালোচনা আছে পরিবেশগত সহ বেশ কিছু সমালোচনা আছে, কিন্তু আমরা সমালোচনা করতে চাই না, আমরা মূল আলোচনায় ফোকাস করতে চাই। সেই আলোচনাটা হচ্ছে এই ব্যারেজ করার কারণে আমাদের আসলে উপকারিতা কী হবে, এবং একই সঙ্গে পার্শ্ববর্তী যে বৃহৎ রাষ্ট্র তারা কিন্তু এই বিষয়টি নানা কথা বলছে, তাদের পত্রপত্রিকায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হচ্ছে। তা আমরা তো একদিকে দেখছি যে তিস্তার পানি আমরা বছরের পর বছর পাচ্ছি না, এবং চুক্তিটাও হচ্ছে না। গঙ্গার যে চুক্তি সেটা 30 বছর শেষ হচ্ছে এই ডিসেম্বরে। তার মধ্যে এই পদ্মা ব্যারেজ প্রকল্প, সেটা আমাদের জন্য মানে কোন দিকে আমরা যাচ্ছি, প্রশ্নটা আপনার কাছে। পদ্মা ব্যারেজের ব্যাপারে তো সরকারের এটা একটা সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে, যদি এটা বাস্তবায়ন করা যায়। আবার কিছুটা কনফিউশন হয়েছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব বলেছেন যে এটা একটা চাপ হিসেবে তিস্তার বিষয়টাকে ফয়সালা করার জন্য। এখন এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে, যে টেকনিক্যাল ইস্যুটা রাজবাড়ি এবং পাংশার যে জায়গাটা, ওই জায়গাটা যদি এই ব্যারেজটা স্থাপন করা হয়, পরিবেশগত জায়গাটা, এটা টেকনিক্যাল মানে একটা রিসার্চের ব্যাপার আছে। কিন্তু যে প্রকল্পটা নেওয়া হয়েছে, একটা আমরা জানি ব্যারেজ মানে কি, ব্যারেজ মানে হচ্ছে যে নদীকে শাসন করা। নদীকে শাসন করে আপনি আমাদের যে প্রায় 10-12টা নদী আছে, শাখা নদী, যেগুলো মরে গেছে, এগুলোকে যদি আপনি নদীর পানি প্রবাহটা নিয়ে নদীগুলোকে যদি জীবন্ত করা যায়, পাশাপাশি আমরা যেই কাজটা হয় যে শুষ্ক মৌসুমে আমরা পানির সংকটে ভুগি, আর বর্ষা মৌসুমে আমাদের এখানে ফ্লাড করে দেওয়া হয়, এখানে কিছুটা উপকার পাওয়া যাবে এবং এটা খুব ইউজফুল হবে। তবে যেই বৃহৎ প্রজেক্ট মানে এত টাকা, আমাদের সমস্যা হয় কি, বড় মেগা প্রজেক্ট শুনলে আমাদের ভয় লাগে, কারণ বড় মেগা প্রজেক্ট শুনলে আমরা
মেগা দুর্নীতি, মানে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। সেটা তো বিগত দিনে শুনছেন, এখন তো অভিজ্ঞতা নেই। না মানে সমস্যা হচ্ছে কি, এই যে দেখেন আপনি আমার কাছে এই যে বণিক বার্তার রিপোর্ট, এপ্রিলে ট্রেজারি বিলের মানে 46,000 কোটি টাকা নিয়েছে সরকার। দর্শকদের দেখান একটু। এই যে ট্রেজারি বিল থেকে 46,000 কোটি টাকা অলরেডি নিয়েছে, এবং অদ্ভুত ঘটনা হচ্ছে তার মধ্যে 32,800 কোটি টাকা হচ্ছে আগে ট্রেজারি বিল পরিশোধ করা। তাহলে আমরা যেটা এখন, এটা কেন হয়েছে? এটা হয়েছে মানে চুরির টাকার কিস্তি শোধ করা। এটা হয়েছে 96,000 কোটি টাকা, কিন্তু আপনার আমাদের রাজস্বই আদায় হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই পদ্মা ব্যারেজের ব্যাপারে কিন্তু সরকার বলছে যে এটা নিজস্ব অর্থায়নে করা হবে। নিজস্ব অর্থায়ন মানে কি? নিজস্ব অর্থায়ন মানে নিজস্ব রাজস্ব আয় থেকে করবেন। আপনি তো রাজস্ব আয় যদি করতে না পারেন, আর রাজস্ব বাড়ানোর যে পরিকল্পনাটা এবার বাজেটে আমরা আগাম শুনতে পাচ্ছি বিভিন্নভাবে, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কারণ আমাদের দ্রব্যমূল্যের উপরে ভয়ানক চাপ পড়বে, এবং মূল্যস্ফীতি বাড়বে, এবং দারিদ্র্য মানে আরও বাড়বে। দারিদ্র্য হার তো এখন প্রায় 30-এর কাছাকাছি পৌঁছে গেছে, এটা আরও বাড়বে। এখন কথা হচ্ছে যে সরকারকে আমরা শুধু সমালোচনা করলে তো হবে না। সরকারকে সমালোচনা করলাম, কিন্তু পেটে যদি ভাত না থাকে লাভ তো নাই, আমরা তো ক্ষতিগ্রস্ত হবো জাতীয়ভাবে। এই জায়গাটায় আমি যেটা মনে করি যে একটা নিদারুণ আর্থিক সংকট আমাদের সামনে ধেয়ে আসছে। আর পদ্মা ব্যারেজের বিষয়টা আমি মনে করি আমরা যদি একবেলা কম খেয়েও হলেও এই ধরনের প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা আমাদের জন্য খারাপ না। তবে পরিবেশ বিপর্যয়টা দেখতে হবে। যেমন আমি এই যে কয়েকদিন আগে তো আমাদের ফারাক্কা দিবস গেল, তো ফারাক্কার রিপোর্টগুলো আমি দেখছিলাম যে সেখানে আপনার বিহার রাজ্য কিন্তু সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কলকাতা বন্দর রক্ষা হয়েছে ফারাক্কার মাধ্যমে, তারা সেখানে তাদের যে ভগীরথী নদীকে তারা খুব মানে ফ্যাসিলিটেট করেছে, কিন্তু বিহার কিন্তু এটা নিয়ে সিরিয়াস মুভমেন্ট করছে। সেখানে তাদের ভয়ানক, আমরা যেরকম ক্ষতিগ্রস্ত ওইদিকে বিহার রাজ্য ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদের এই পদ্মা ব্যারেজের কারণে আমাদের অন্যান্য অঞ্চলের বা আশেপাশের বিরূপ প্রতিক্রিয়া লং টার্ম কি হতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আদারওয়াইজ দেখা যাবে একটা সলিউশন করতে গিয়ে আরেক। কারণ একটা জিনিস হচ্ছে, নদী তো একটা প্রকৃতির ব্যাপার। প্রকৃতিকে যদি আপনি বাধা দেন, এমনিতে আমাদের পদ্মা সেতু সেখানে প্রচুর চর পড়ছে, এগুলো নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর শঙ্কা তৈরি হয়েছে। মূল কথা হলো যে ইন্ডিয়ার সাথে পানি চুক্তির পানির এই ফয়সালাটা আমাদেরকে সাহসিকতার সাথে করতে হবে। এবং অতীত থেকে আমরা যেটা ভাবতাম যে আমার গঙ্গায় যেহেতু সে বাধা দিয়ে পদ্মাকে আটকেছে, আমি এদিকে বাদ দেব, দেখি তখন সে কি করে। আমরা তো উজানের দেশ, আমরা ভাটির দেশ, আমরা বাদ দিয়ে কি তাদের খুব একটা কিছু করতে পারবো না? আমরা তখন বর্ষার সময় তারা যখন পানি ছেড়ে দেয়, তখন আমরা পানিটাকে প্রিজার্ভ করতে পারবো। ঠিক আছে, মানে কথা হচ্ছে এই ডায়ালগটা তো আমাদের মানে করা যাবে। কথা বলেন না কি করতে পারে bargain করা। না, গতবার তো আমরা ফেনীতেই দেখলাম যে কি হলো, মানে সেই মানে কথা হচ্ছে প্রথমত হচ্ছে যে ফারাক্কা করে তারা আমাদের যেই অধিকারটা নষ্ট করেছে আমাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের চুক্তিতে অনুসারে পানি দিচ্ছে না, দিচ্ছে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে তারা তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ফেনীতে আমরা দেখেছি যে কৃত্রিমভাবে আমাদের এই বন্যাটা তৈরি করা হয়েছে, এবং আমাদের বাঁধ যে ভেঙে গেছে। এবারও কিন্তু ফেনী কিন্তু খুব ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি, আমরা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি। কারণ আমাদের এই বাঁধ নির্মাণের জায়গাটা প্রচুর দুর্নীতির কারণে এখানে প্রায় আমরা 8,000 কোটি টাকার একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম, সেখানে 4,500 কোটি টাকার একটা বরাদ্দ হয়েছে। কিন্তু আমরা খুবই ভয় আছি সেটা হচ্ছে এই 4,500 কোটি টাকার কাজটা হবে কিনা। কারণ এখানে দেখা যাচ্ছে যে মানে অর্ধেক টাকায় লোপাট হয়ে যায়। এই অর্ধেক টাকা যদি লোপাট হয়ে যায়, 4,500 কোটি টাকার কাজও যদি সঠিকভাবে হয়। আমার মনে আছে গতবার আমরা এই পানি সম্পদ উপদেষ্টা ছিলেন রেজওয়ানা আপনার কাছে আমরা গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম আমরা 8,500 কোটি টাকার মানে বাজেট দেওয়া হচ্ছে, আপনি এত কম দিলে কীভাবে হবে। উনি বলছেন যে যদি দুর্নীতিমুক্তভাবে আপনারা 4,500 কোটি টাকার কাজও করতে পারেন, তাহলে আপনাদের এই মানে ফেনী জেলাটা পুরা 10 বছরের জন্য বা 15 বছরের জন্য আমাদের একটা টেকসই সলিউশন আমরা যেতে পারবো। এখন এবারও কিন্তু আমরা ভয়ানক বিপদের মধ্যে আছি। তো ভারতের সাথে এই পানি বন্টনের এবং পানির জায়গাটার এটা আমাদের কিন্তু একটা সামগ্রিক লড়াই আমাদেরকে চালাতে হবে, এবং বিশ্ববাসীর কাছে এটা দৃষ্টি আকর্ষণ করতে হবে, জাতিসংঘকে এখানে ইনভলভ করতে হবে, ইভেন আমাদের স্যারকেও এই আলোচনাগুলো আমি মনে করি তোলা উচিত। মিজানুর রহমান, স্যার তো কার্যকর নেই দীর্ঘদিন ধরে, তারপর স্যারকে কথা বলেছেন। আমরা পানি নিয়ে কথা বলছি না, পদ্মা ব্যারেজ এবং বিশেষ করে তিস্তার চুক্তি না হওয়া এবং গঙ্গা চুক্তির 30 বছর পার হয়ে যাওয়া নতুন করে চুক্তি, তো এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। দেখেন, এটা দীর্ঘদিনের একটা ইস্যু,
এবং ভারত বাংলাদেশকে কতটুকু দিবে সে সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। কারণ শেখ হাসিনার সরকার ভারতের সাথে এত সুসম্পর্ক বজায় রেখেছিল এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছিলেন চট্টগ্রামে যে আমরা ভারতকে যা দিয়েছি, ভারত শেখ হাসিনা নিজে বলছে এটা। শেখ এটা হাসিনা প্রধানমন্ত্রীর বক্তব্য। জি। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যা দিয়েছি এবং পররাষ্ট্র সারা জীবন মনে রাখবে। তারা মনে রাখবে। কিন্তু তার বিনিময়ে তার যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা পানি পাবো, ন্যায্য হিস্সা, সেটা কিন্তু বাংলাদেশ পায় নাই, কোনো কিছুই পায় নাই। এখন তো বিনা ভাড়ায় থাকতে পারতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তার এখন ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে ফারাক্কা ব্যারেজের জন্য ভারত যে ফারাক্কা ব্যারেজ একতরফা পাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল, এর ফলে খরা মৌসুমে, শুষ্ক মৌসুমে বিস্তর অঞ্চল বাংলাদেশের মরুভূমির মতো, এবং সেখানে চর এবং বিশেষ করে আমাদের পদ্মার যে খরচ স্রোত ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এবং অনেকগুলো জেলা, তার মধ্যে আমরা বিশেষ করে আমার মাগুরা জেলা, তার পাশ দিয়ে যে মধুমতি নদী এবং গড়াই, সবগুলো একেবারে চর পড়ে সেখান দিয়ে হেঁটে পার হওয়া যায়। নদী আর নদী নেই। নদী আর নদী নেই। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছে ভারত, পানির স্তরও তো নেমে গেছে, একেবারে পানির নিচে নেমে গিয়েছে। লবণাক্ততার সংকট তৈরি হয়েছে। সেই সংকট থেকে উত্তরণের জন্য দীর্ঘদিনের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের মধ্যে, আমার নিজ সীমান্তের মধ্যে এ ধরনের একটা ব্যারেজ নির্মাণ, এটা বহু আগের থেকেই আসছে। এবং ভারতও কিন্তু এক সময় বলেছে যে আমরা আমাদের প্রয়োজন এটা করেছি, তোমরা একটা করো। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা, যে আমরা এই যেটা মঞ্জু ভাই যথার্থ বলেছে এই ব্যাপারে আমি একমত, যে আমাদের এখানে মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়, কিন্তু সেটা যে নিজস্ব অর্থায়নে করবে, অতীতে আমরা যারা দেখেছি, কারণ এই দেশের বিশেষজ্ঞ তো এই ইঞ্জিনিয়াররা, এখানে যারা কাজ করবে, যারা মাটি ভরাট করবে কিংবা যারা মাটি সেখান থেকে সরাবে, সব মিলে আমরা সম্প্রতিকালে যা দেখেছি, অতীতে যা দেখেছি একই। যেমন আমি যদি আপনাকে একটু বলি যে খাল খনন করা হচ্ছে, জি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে উপর থেকে নিচেই পর্যন্ত ওই যে মাটি, আমরা আমাদের দেশে বলে মাটি চাচে, অর্থাৎ সামান্যতম নিয়ে একেবারে নিচে গর্ত করে মেপে দেখাই দিচ্ছে যে কত ফিট বা কত স্কোয়ার ফিট, কিন্তু আসলে সেখানে শুভঙ্করের ফাঁকি। আগেও যা ছিল এখনো সেই অঞ্চলে, অনেক অঞ্চলে এটা হচ্ছে। এখন এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী অনেক জায়গায় আসছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তা আমি যেটা বলছি যে দায়িত্ব নিয়ে বলছি, সরকার তদারকি করুক এবং সেখানে পাবে। তো এই জায়গাটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে আপনি এই পদ্মা ব্যারেজে 35,000 কোটি টাকা 7 বছরে আপনি নিজস্ব অর্থায়ন থেকে নেবেন। এখন আমাদের এখানে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে অচলায়তন, যেটা একটু আগে সাইফুল ভাই বলেছেন, আপনি যদি দেখেন বর্তমান সংসদে যারা সংসদ সদস্য হবেন তাদের যে কোনো নির্বাচনে ঋণ খেলাপি গ্রহণযোগ্য না। তার মানে যারা অর্থ তছরূপ করেছে রাষ্ট্রের, তারা যাতে জনপ্রতিনিধি না হতে পারে। এর অর্থ দাঁড়ায় কি, যারা বাইরে আছে তারা কি পারবে না? আইন তো সবার জন্য সমান। কিন্তু দলগুলো দেখেন, বড় বড় রাজনৈতিক দলগুলো যারা কালো টাকার মালিক কিংবা ঋণ খেলাপি কিংবা বড় বড় ব্যবসায়ী যারা প্রকৃত রাজনীতিবিদ না, তাদের কিন্তু মনোনয়ন দিয়েছে, কারণ টাকা বিপুল পরিমাণ খরচ করে যাতে সংসদে যেতে পারে। অর্থাৎ গণতন্ত্র কিংবা দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও প্রকৃত রাজনীতিবিদ যারা, তাদেরকে এড়িয়ে ব্যবসায়ী এবং ঋণ খেলাপিদের নিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে নির্বাচন কমিশন বড় দলের যারা, তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছে। এখন যেটা এই পদ্মা ব্যারেজ আপনি করবেন, এই যে অর্থায়ন যেটা, এখন এই যে করের বোঝা আপনি চাপিয়ে দিবেন। দেখেন, আমি একটা সরকারকে ফি দিচ্ছি, কিন্তু আপনার 24টি জেলার 7 কোটি মানুষ কিন্তু সুবিধাভোগী। আমরা তো এটা নিয়ে দ্বিমত করছি না, কিন্তু এই ব্যাপারে আমাদের সরকারকে এই উদ্যোগটা নিতে হবে যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেখানে যাতে দুর্নীতি মুক্ত করা হয়। কারণ আপনি অর্থের যে উৎসটা, সে উৎসটা তো করের বোঝাটা তো জনগণের উপরে, ভোক্তার উপরে তো বর্তাবে। তো দিন শেষে এই যে টাকাটা আপনি আনলেন, সেই টাকাটা আনার ক্ষেত্রে এবং ব্যবহার করার ক্ষেত্রে দুর্নীতি হবে না, অপচয় হবে না, এবং সেই টাকা
দুর্নীতির মাধ্যমে দেশের বাইরে পাচার হবে না, এই নিশ্চয়তা বা গ্যারান্টিটা আগে দিতে হবে। জি, আমি মনে করি যে পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে জি। এবং যেভাবে দুর্নীতি হচ্ছে, পাচার হচ্ছে মানে কি, এখনো পাচার হচ্ছে? হ্যাঁ, পাচার যেগুলো হয়েছে এবং এখন হচ্ছে না, আমরা সেটা বলতে পারছি না এই কারণে যে এটা যখনই বের হয়ে আসবে তখন আমরা বলতে পারবো। কারণ যারা ব্যাংক থেকে এখনো ঋণ নিচ্ছে বা এলসি করছে, সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে কিনা এটা সরকার দেখুক, এবং আমরা আশাবাদী যে এই সরকারের সময় সেটা হবে না। জি, ধন্যবাদ। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি হামের বিষয়ে কথা বলছিলেন। আমি হাম বিশেষজ্ঞ দিনে রেহমান, আমি একটু এই পদ্মা ব্যারেজ বিষয়ে কথা বলবেন? আমি একটু কথা বলবো। আপনার কাছে আসতেছি, তো হাম নিয়ে একটু কথা। জি, আমি একটু কথা বলবো। আপনি হাম বিষয়ে বিশেষজ্ঞের কথা বলছিলেন। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এখন বলা হচ্ছে যে টিকা দিয়ে শতভাগ হাম প্রতিরোধ সম্ভব হবে না, সংক্রমণের হাতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। না, এইটা যে কথাটা বলা হচ্ছে এটা আরো আগে বলা উচিত ছিল। জি। কি জন্য আমি আপনাকে বলি, হাম মোটামুটি কিন্তু মানে সারা পৃথিবী থেকে মোটামুটি এটা বিলীন হয়ে যাচ্ছিল উপসর্গটা। তো হোয়াট এভার, কারণ এটার বিরুদ্ধে সারা পৃথিবীতেই আপনার এটা তো MMR বলা হয়, মামস, মিজলস অ্যান্ড রুবেলা। এটা একটা টিকা দেওয়ার ব্যাপার থাকে এবং কয়েকটা ধাপেই দেওয়া হয়। এবং অনেকে মনে করছে যে এটা মানে আমাদের তো সরকারটা মাত্র 3 মাস, অনেকে বলছে তো সরকার 3 মাসের মধ্যে 900 শিশু মারা গেল, সরকার কিছু করতে পারলো না। সরকার তো জানতোই না যে সরকারের কাছে কয়টা টিকা আছে, স্টকে আছে কিনা বা কোনো ব্যবস্থা আছে কিনা। আমাদের দেশে নির্বাচন ব্যবস্থার ত্রুটিটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন না, মেয়াদ শেষের 3 মাস আগেই নির্বাচন হয়। তারপরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন যত সময় এই 3 মাসে একটা ট্রানজিশন টিম ওয়ার্ক করে স্বাস্থ্য বিভাগ থেকে সমস্ত বিষয়গুলো তারা অবহিত হন, তখন তারা সরকারকে আগে থেকে তারা জানান। ফলে যেদিন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন তার সরকার যখন ফর্ম করে ডে 1 থেকে তারা ফাংশন করতে পারে। আমার তো 3-4 মাস লাগে ওরিয়েন্টেশন নিতে, দরজা চিনতে, রাস্তা চিনতে, কোথায় কি আছে, কোন ফাইল আগে কি লেখা ছিল, কি বৃত্তান্ত, কত টাকা লোন আছে। ওই যে মঞ্জুভাই বললেন যে 46,000 কোটি টাকার 32,000 কোটি টাকা আগের সরকারের নেয়ার লোনের ধার শোধ করতেছে, অর্থাৎ চুরির টাকা। আগে তো চুরি করতো আগের সরকার, চুরির টাকার মানে কিস্তি শোধ করতে হলো আমাদেরকে। আচ্ছা, এখন আমার বক্তব্য হচ্ছে, আমরা কি, আপনার দর্শকরা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশে আবার হাম দেখা দিছে। এই গতকালকের নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটা মানে রাজ্য, স্টেট, ভারতেও দেখা দিচ্ছে, রাজ্য বা স্টেট ওরা বলে ক্যালিফোর্নিয়াতে আপনার হাম দেখা দিয়েছে। আমেরিকার মতন দেশে যেখানে বিলিয়ন ডলার তারা স্বাস্থ্য ব্যবস্থাপনার পেছনে খরচ করে। এবং মেক্সিকোতে, মানে বর্ডারিং কান্ট্রি ক্যালিফোর্নিয়া, মেক্সিকোতে একটা প্রাদুর্ভাব হয়ে গেছে। আচ্ছা, এটা যেটা আপনি যে কথাটা বললেন ইট ইজ ভেরি কারেক্ট। সেটা হাম একটা ছোঁয়াচে সংক্রামক রোগ। এখানে আপনি দেখবেন, খেয়াল করবেন, প্রায় পত্রিকা আসছে যে হামে আক্রান্ত শিশুকে নিয়ে বাবা মা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করছেন। বিষয়টা অনেক মানবিক, অনেক কষ্টের। বাবা মা যারা, তারপর শিশুটা মারা গেল, মা শেষবারের মতো হাত বুলিয়ে দিচ্ছে, অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। কিন্তু এই যে ছুটাছুটি করছেন, অর্থাৎ একটি এলাকা থেকে আরেকটি এলাকায় সংক্রমণ করে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কী করে, একটা এলাকাতে একটা শিশু আক্রান্ত, আমি পড়ে এবং জেনে বলছি, এটা কোনো পলিটিক্যাল বক্তব্য নয় আমার, সেটা হচ্ছে যে তারা কি একটা এলাকাতে একটা শিশু আক্রান্ত হচ্ছে, ওই শিশুটাকে আইসোলেট করার পরে ওই এলাকায় অন্যান্য যে শিশু আছেন তাদেরকে তো সতর্ক করা এবং তাদেরকে প্রতিষেধকের মধ্যে আওতায় নিয়ে আসা। আমরা কি তা করছি না? আমার ডাক্তার এক্সপোজড, আদার পেশেন্টস এক্সপোজ, মানে ওই রুগী যেখানে যেখানে ঘুরছে তারা সবাই এক্সপোজ। এখন তো বলা হচ্ছে যে বড়রাও হামে আক্রান্ত হতে পারে। তো এইটা যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উচিত ছিল ডে 1 থেকে, যেমন কোভিডের ব্যাপারে বলা হতো এমনি হাঁচি দেবেন, এমনি করবেন, এটা করবেন, হাত ধোবেন, মুখ ধোবেন বলা ছিল, তাই না? যেখানে সেখানে কাশি দেবেন না, কাশি ফেলবেন, একটা ক্যাম্পেইন ছিল এবং মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। এখন অনেকেই বিনা পরামর্শে মাস্ক ব্যবহার করছেন, এখনও করেন। আমি আজকে দেখলাম লিফটে একজন মাস্ক ব্যবহার করছে, কারণ এখানে অনেক লোকজন ছিল। এই হামের ব্যাপারে মানে যারা পাবলিক হেলথ এক্সপার্ট, আমি জেনে শুনে, কারণ পাবলিক হেলথের উপর আমার পড়াশোনাও আছে, এটা একেবারেই বাংলাদেশে এই মানে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনটা এটা জানানো হয়নি, এখনও সময় পেরিয়ে যায়নি। কারণ
মানে এই 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 রোগটা যদি আরও বেশি ছড়িয়ে পড়ে তাহলে শুধু শিশু না, যারা বয়স্ক, দে আর অলসো ভালনারেবল, তারা পর্যন্ত আক্রান্ত হবে। তখন কিন্তু আমাদের একটা বেসামাল পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য আমি মনে করি সরকার এখন, আমাদের তো সরকার তো বুঝতে জানতে কয়টা ডোজ আছে টিকা আনতে আমাদের তো এখন ত্রাহি মধুসূদন অবস্থা। কারণ অর্ডার দিলে এটা তো বাজারে না যে আমাকে 2 কেজি ময়দা দিয়ে দাও, টিকাটা দেওয়ার পরে সাথে সাথে কার্যকারিতা শুরু হবে না। জি সাইফুল হক, আপনি পদ্মা ব্যারেজের কথা বলছেন। জি, আমি একটু কয়েকটা কনসার্ন একটু বলি হেডলাইনে। প্রথম হচ্ছে আমরা পদ্মা ব্যারেজ তো এটা আমাদের বহু বছরের আসলে চিন্তার, বিভিন্ন সময় সরকার এটা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, এটা তার আগেও এটা নিয়ে আলোচনা ছিল এবং এটা টোটাল একটা মাস্টার প্ল্যান আমাদের। বিশেষ করে ফারাক্কা বাঁধ যখন হলো, যখন আমরা বলতাম যে মরণ ফাঁদ, সে পাকিস্তানি জমানার শেষ দিক থেকে এটা একেবারে ফারাক্কা যখন ইয়ে করলো, তো তারপরে এটা, এবং এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই এটা সাহসী সিদ্ধান্ত, এটাকে ইতিমধ্যে আমরা স্বাগত জানিয়েছি। একই সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা একটু মঞ্জু উল্লেখ করলেন, আমাদের এখানে অতীত অভিজ্ঞতা মেগা প্রকল্প নিয়ে অনেকগুলো মেগা দুর্নীতি হয়েছে। আমরা আশা করব পরিপূর্ণ স্বচ্ছতার সাথে কাজগুলো হবে। 1, 2 হচ্ছে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা এই ব্যাপারে আমাদের একটা অবস্থান হচ্ছে যে মেগা প্রকল্পগুলো নেবার আগে এথনিক একটা নীতিগতভাবে পাশ করছেন, যখন আপনি এটাকে কার্যকারী করবেন একটা পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করা দরকার। ইতিমধ্যে পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের নজরুল ভাই, যিনি ব্যাপারে বহু বছর ধরে কাজ করছেন, ইনি সহ অনেকেই এ ব্যাপারে তাদের একটা পরিবেশগত সমীক্ষা এবং এর কী কী নেতিবাচক প্রভাব পড়তে পারে। পদ্মা ব্রিজ দেখি ইতিমধ্যেই একটা পদ্মার নাব্যতা কমে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে, অনেকগুলো সংকট। ব্যারেজের জন্য নিশ্চয়ই এটা আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, এটা আমাদের বহুল প্রত্যাশিত একটা প্রশ্ন। তাহলে একই সাথে তার নেতিবাচক ইম্প্যাক্টটা কতখানি আমরা হ্রাস করতে পারি, এর পরিবেশগত আসপেক্টগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 2 হচ্ছে তিস্তার অববাহিকায় তিস্তা আমাদের যে পানি ব্যবস্থাপনা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, ফলে সেটা নিয়ে আমাদের এটা আরেকটা বড় একটা মেগা একটা উদ্যোগের একটা প্রশ্ন তিস্তার ব্যাপারে। আর যেটা এখন আলোচনার মধ্যে নাই সেটা হচ্ছে যে ভারতের আমাদের 54টা নদী। এবছরের আমি আপনার অনুষ্ঠানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু আগে আমার দিক থেকে বলতে যাব। এবছরে 12ই ডিসেম্বর 30 বছরের পদ্মা আমাদের যে গঙ্গার পানি চুক্তির মেয়াদটা শেষ হবে 96 থেকে এবার 26 এসে। আমি আজকে আপনার অনুষ্ঠানে আমি একটা আশঙ্কা ব্যক্ত করছি, আমরা যে সাহসী একটা উদ্যোগ নিয়েছি এবং 12 ডিসেম্বরের এর কিন্তু এখনও পর্যন্ত, আমি পরশুদিন বললাম যেখানে বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন শহীদ মিনারে, আমিও সেখানে বক্তব্য রেখেছি যে আমরা একটা চাই, কিন্তু এখনও কোনো এই চুক্তির নবায়ন নিয়ে কার্যকর কোনো আলোচনা শুরু হয়নি। এই ব্যারেজের এই নীতিগত সিদ্ধান্ত নেবার পরে তিস্তার ব্যাপারে আমাদের যে উদ্যোগ, ভারত একটা প্রস্তাব দিয়ে রেখেছে চায়নার ব্যাপারে, চায়না ইতিমধ্যে এগিয়ে এসছেন, পুরো ব্যাপারটাতেই আমাদের গঙ্গার পানি চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারত পুরো জিনিসটাকে ঝুলিয়ে দেয় কিনা, এটা আমি একটা বড় ধরনের আশঙ্কা ব্যক্ত করছি। আজকে 12 ডিসেম্বর এটার 30 বছর শেষ হবে। এই আমাদের এই পদ্মা ব্যারেজের উদ্যোগ, তিস্তার ব্যাপারে আমাদের নতুন যে ইনিশিয়েটিভ, আমি তার মানে আমার কথা, তাহলে সমাধান কি? যৌথ নদী কমিশনকে ইমিডিয়েটলি এটাকে ডাকা, এটা সিরিয়াসলি আমাদের দিক থেকে কথা বলা এবং তাদেরকে কোন কোন কনসার্নে পদ্মা ব্যারেজটা কীভাবে আমরা উদ্যোগটা নিয়েছি দে মাস্ট নো। আমরা লুকোছাপা করে কোনো জিনিস করার কোনো প্রশ্ন নেই। তিস্তার ব্যাপারে কি আমরা প্ল্যান করছি, একসময় আমাদের প্ল্যান ছিল, একসময় আমরা পার্টি থেকে আজ থেকে 30 বছর আগে ভারত, বাংলাদেশ এবং নেপাল মিলে এই অঞ্চলে যৌথ পানি ব্যবস্থাপনার ব্যাপারে আমরা উদ্যোগ নেব। ওই আলোচনাটা এখন আর নাই, কারণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওই সহযোগিতার প্রশ্নটা নাই। তা আমি মনে করি এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে একটু নেওয়া দরকার। লাস্ট একটা কথা বলি, প্রধান যে দাবিটা 54টা নদীর উপরে আমাদের অভিন্ন যে নদী, আমাদের যে ন্যায্য হিস্সা, এতদিন ধরে বলতো কি কেন্দ্রীয় সরকার ভারতের, মমতা ব্যানার্জির জন্য আমরা কিন্তু চুক্তিটা করতে পারছি না। এখন বিজেপিতে হিন্দুত্ববাদী সরকার, পশ্চিমবঙ্গে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠন করবার পরে মমতা কার্ড নিয়ে এখন কিন্তু খেলবার কোনো সুযোগ নেই।
চুক্তিটা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের। আমরা নিশ্চয়ই দেখতে চাইবো এখন নতুন কোনো অজুহাত, নতুন কোনো শর্ত তারা কিন্তু জারি করবেন না। জি। বাংলাদেশের দিক থেকে নানা প্রশ্নে আমাদের বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নগুলো নিয়ে, এবং এখানে এমন একটা সরকার এসছেন যারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী তৎপরতা, মুসলমান বিদ্বেষী তৎপরতা এবং আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে যাদের একটা কনস্ট্যান্ট ক্যাম্পেইন আমরা দেখছি, ফলে এই সামগ্রিক বিবেচনা করে সরকারকে খুব কম্প্রিহেন্সিভ চিন্তা, আইডিয়া, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং প্রতিটা ধাপে ধাপে একটা আলোচনা করা দরকার। এসব প্রশ্নে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করা দরকার। জি। যদি আমরা একত্রিত হতে পারি, আমরা ডিপ্লোম্যাটিক্যালি অনেকগুলো বার্গেনিং করে অনেক জিনিস আমাদেরকে অর্জন করা সম্ভব। এই প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দেওয়া দরকার আমাদের। জি, মঞ্জুর রহমান মঞ্জু, আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নিয়োগ নিয়ে। বিভিন্ন জায়গায় নিয়োগ নিয়ে কথা হচ্ছে, যদিও সরকার বলছে যে কোথাও দলীয় বিবেচনায় দেওয়া হচ্ছে না, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে, এবং এটা তো স্বাভাবিক। একজন যোগ্য ব্যক্তি তিনি দল করতেই পারেন, তার দলীয় পরিচয় তার যোগ্যতাকে নিশ্চয়ই আড়াল করতে পারে না। তাহলে কথাগুলি কেন আসছে? কথাগুলো আসছে এই জন্য যে আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় তো প্রচুর প্রশ্ন উঠেছে অতীতে। আপনার পিএসসি প্রশ্ন ফাঁস হয়েছে, নিয়োগ বিভিন্ন পরীক্ষার, মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত ফাঁস হয়েছে। সেজন্য আমরা কিন্তু আমাদের যে সংস্কার প্রস্তাব ছিল, সেখানে একটা প্রস্তাব ছিল যে পিএসসি নিয়োগ, মানে পিএসসিটা নির্বাহী বিভাগ নিজে ঠিক করবেন না। অর্থাৎ আগে যেটা ছিল যে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগ ঠিক করেন পিএসসিটাকে। তো আমরা সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এটা একটা কমিটির মাধ্যমে পিএসসি নিয়োগটা হবে। পিএসসি যদি দলীয় প্রভাবমুক্ত হয়, তাহলে আমাদের পিএসসির মাধ্যমে আমাদের বিচার বিভাগে নিয়োগ হচ্ছে, প্রশাসনে নিয়োগ হচ্ছে, পুলিশে নিয়োগ হচ্ছে, পুরো মানে 38 না 32 ক্যাডার আছে, সব জায়গায় এই নিয়োগগুলো হচ্ছে। এখন আমরা বারবার যেটা দেখি যে যিনি সরকারে যান, যেমন আমরা যদি সরকারকে বলি আপনার কি নিয়োগ প্রক্রিয়াকে দলীয়করণ করতে চাচ্ছেন, ওনারা বলে যে না, করতে চাচ্ছি না। তো যদি করতে না চান, তাহলে আমরা যখন বললাম যে পিএসসির নিয়োগ প্রক্রিয়ায় কমিটির মাধ্যমে হবে, প্রধানমন্ত্রী এককভাবে করবে না, সেখানে বাধা দিলেন কেন? সেখানে নোট অফ ডিসেন্ট দিলেন কেন? অর্থাৎ এটাই পরিষ্কার যে ওনারা দলীয় নিয়োগ করতে চান। দেখেন, বিচার বিভাগের নিয়োগের ব্যাপারে বলা হয়েছে যে একটা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটির মাধ্যমে হবে, এবং এটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে। কিন্তু এখন ওনারা সেটাকেও আইনে পরিণত করেনি, অর্থাৎ এটা ল্যাপস হয়ে গেছে, আবার আগের নিয়মে ফিরে গেছে। এখন আইন মন্ত্রণালয় বিচারপতি নিয়োগ দিবে। এই দলীয়করণ, এই নিয়োগ প্রক্রিয়া সরকার এখন যদি এরকম হয়, যেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, যে বিএনপি জামাত বলে বলে মানে বিএনপির কোনো নেতার আত্মীয় স্বজন, দূরসম্পর্ক আত্মীয় স্বজন নিয়োগ পর্যন্ত হয় না, জামাতের তো প্রশ্নই আসে না, এ ধরনের হয়েছে। তো এখন যদি এরকম হয় যে বিএনপির কোনো একটা মানে সার্টিফিকেট বা কোনো একটা সুপারিশ পেলেই তার নিয়োগ হবে, আর বাকিদের কারো নিয়োগ হবে না, এই সংখ্যাটা তো আছে আমাদের মধ্যে, এবং এই সংখ্যাটা তো হয়। তো যার কারণে আমরা ইতিমধ্যে তো দেখলাম যে সরকার বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে, বিসিবি পরিবর্তন থেকে শুরু করে সব কিছুতে এক ধরনের দলীয়করণের প্রভাব রেখেছে। তো এই নিয়োগ প্রক্রিয়া সরকার যদি এই কাজটা আবার করে, এবং দলীয়করণ, এই যে নিয়োগের ব্যাপারে অস্বচ্ছতা, নিয়োগের ব্যাপারে আপনার এই যে জালিয়াতি, জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁস, এগুলো যদি করে, তাহলে কিন্তু মানুষ খুব হতাশ হবে, এবং মানুষ মনে করবে যে আসলে এটা একটা রেজিম চেঞ্জই হয়েছে। আমরা যে একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছি, একটা পরিবর্তন চেয়েছিলাম বা একটা সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারটা বিএনপি বলেছে মুখে মুখে করার জন্য, কিন্তু করেনি। আপনি দেখবেন 31 দফায় কিন্তু এই কথাগুলো বিএনপি প্রমিস করেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এই গত 3 মাসে এখন পর্যন্ত এইটার কোনো মানে একটা যে মানে গুড উইল আছে বা অনেস্ট একটা উইল আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। জি, খুব সংক্ষেপে মিজানুর রহমান, নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনার কাছে মঞ্জুর রহমান মঞ্জু যেভাবে বলছিলেন, আপনার বক্তব্য। জি, আমরা দীর্ঘদিন ধরে এই যে নিয়োগ, যে সরকারি ক্ষমতা আসছে এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পরে, প্রত্যেক সরকারের আমলে আমরা দেখেছি যে সব সেক্টরে দলীয় বিবেচনায়। এখনকার কথা বলেন, এখন কি দেখছেন? না, এখন তো শুরু হয়েছে। জি, আমরা আগের যেগুলো দেখেছি, এখন সেই জায়গায় আমরা কিন্তু সংস্কারটা চেয়েছিলাম এই কারণে যে আমাদের বিশেষ করে পিএসসি, তারপরে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ, তারপরে পুলিশ কমিশন, এগুলো করে সেখানে এমনভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা আসুক যাতে সৎ এবং যারা মেধাবী, যোগ্য যারা, তারাই
নিয়োগ পাবে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাবে এবং নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সংশ্লিষ্টতা থাকবে না, এটা প্রত্যাশা। এখন এই সরকারের কাছে তো আমরা সেই ডিমান্ডটা চাইব এবং সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেখানে আর্থিক সংশ্লিষ্টতা সেটা বলা যাচ্ছে না, কিন্তু দলীয় বিবেচনায় এখন একটি রাজনৈতিক সরকার কিছু কিছু জায়গায় তার দলীয় বিবেচনায় তিনি দিবেন, এটা যেমন থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের সর্বত্র এই দলীয় বিবেচনায় হলে পুরো রাষ্ট্র ব্যবস্থায় তো দলীয়করণ হয়ে যাবে এবং সেইটা অতীতের ন্যায় যাতে এই অবস্থায় না হয়। অভ্যুত্থান পরবর্তী আমরা যে সরকারগুলো ক্রিয়াশীল আছি, আমরা কিন্তু বিএনপি সহ একসঙ্গে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একটা কারণে, দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। তা আপনি যদি সুশাসন চান তাহলে তো দেশের সর্বস্তরে আপনি নিয়োগ প্রক্রিয়া তো স্বচ্ছ করতে হবে এবং সেখানে দলীয় বিবেচনা নিয়োগ দেওয়া যাবে না। যদি দেন তাহলে কী হবে? আমরা তো পুলিশকে দেখেছি, আমরা হাইকোর্ট থেকে শুরু করে নিচের বিচার ব্যবস্থাগুলো দেখেছি দলীয়করণের কারণে কিভাবে সেখানে সব কিছু ভেঙে পড়েছে। এই জন্য আমরা মনে করি যে এই জায়গাটা সরকারের স্বচ্ছতা দিতে হবে এবং জনগণ কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্র ব্যবস্থার কোথায় কি হচ্ছে তারা কিন্তু নিজের চোখ দিয়ে তারা দেখছে এবং বিচার বিবেচনা করছে। আর একটা কথা, 5 বছর পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এই জন্য এখন থেকে কিন্তু হিসাব করে যারাই ক্ষমতায় আছে তাদেরকে চলতে হবে যে না, 5 বছর পরে আমাকে ক্ষমতা দিয়ে দিতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। অতীতের থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে এক কথায় যদি একটু জীবন আপনি বলেন, যেগুলো অভিযোগ আকারে এসেছে, গণমাধ্যমে কিন্তু এগুলো আসছে যে অনেক জায়গায় নিয়োগ নিয়ে প্রশ্ন হচ্ছে এবং অনেক ধরনের নেগেটিভ সংবাদ আমরা পাচ্ছি, আর্থিক নানা বিষয়গুলো সামনে আসছে, অনেককে আবার সরিয়েও দেওয়া হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে সমস্ত পোস্টিং, প্লেসমেন্ট, মানে ইংরেজি যদি বলি প্লেসমেন্ট, এগুলোর পেছনে আর্থিক লেনদেন হচ্ছে কিনা, তাই? ওয়েল, এটা তো বাংলাদেশে এই অভিযোগ মানে নতুন কিছু না, তবে এটা ঠিক যে নতুন কিছু না বটে, কিন্তু 24-এর 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ তো এই অভিযোগগুলো শুনতে নারাজ। এগুলো মানে দেখলে তাতে খারাপই লাগবে, কিন্তু কথা হচ্ছে কি, দেখেন, আমরা ছোটোবেলায় সৌদি আরবে অনেক বছর 1400-1500 বছর আগে একটা দাস প্রথা ব্যবস্থা ছিল তো, এবং দাস মুক্তি দিলে সওয়াবের ব্যাপারও আমরা জানি, হাদিসে আছে, যেন তুমি একটি কি বলে একটা দাস মানে মুক্ত করে দিলে, নাকি মঞ্জু ভাই? এবং এটা অনেক সওয়াবের কাজ, মানে এই কাজগুলো করলে একটা দাস মুক্তি দেওয়ার সওয়াবের সমতুল্য। আমার কাছে মাঝে মধ্যে এই যখন আমি এই মানে হাদিসটা যখন শুনি, আধুনিক কালে যে একটা মানে আধুনিক কালের প্রজাতন্ত্রে, মানে এটা আসলে যদিও নামে প্রজাতন্ত্র, কিন্তু কাজে তো প্রজাতন্ত্র ওঠেনি, কারণ প্রজাদা এখানে রাষ্ট্রের মালিক হয়ে ওঠেনি। তো সেটা এখানে দেখবেন এখানে এক ধরনের দাসপ্রথা চালু হয়ে গেছে অনেকদিন ধরে, খুব নীরবে বা সরবে বা গৌরবে। যেমন দেখবেন পেট্রো বাংলার চেয়ারম্যানের নিয়োগ নিয়ে কথা শুনবেন, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম কোন জেলার, হবিগঞ্জ না সুনামগঞ্জ কোন জেলার এসপির একটা নিয়োগ নিয়ে একটা মানে শুনলাম। শোনার পরে কী হলো, আবার তাকে মানে কয়েকদিন পরে আবার তাকে বদলি করে দেওয়া হলো। আমার কাছে আমার মাঝে মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমরা কি আবার সেই পুরনো 1500 বছর আগের সেই দাস প্রথা ব্যবস্থা চলে গেলাম কি না? যেমন আমরা পত্রিকায় দেখি যে বাংলাদেশের যখন মানে ডোমেস্টিক হেল্পার যখন সৌদি আরবে যান বা বিভিন্ন দেশে চাকরি করতে যান, তখন তাদের উপর নির্যাতন হয়। নির্যাতনের প্রতিবাদ করতে চাইলে তখন নাকি মালিক পক্ষ বলে যে তোমাকে এত টাকা দিয়ে কিনে এনেছি, তুমি হয় কথা শুনবা, নাহলে তুমি আমার টাকা দিয়ে বাড়ি চলে দাও। তো এখন ডোমেস্টিক হেল্পের পক্ষে তো টাকা দিয়ে সম্ভব না, কারণ তার যে মালিক তাকে যে টাকা দিয়ে কিনেছে। এখন মানে কথিত পেট্রো বাংলার চেয়ারম্যানের নিয়োগে যদি 100-150, এটা হাসিনার আমলে শুনতাম আমি যে 100-150-200 কোটি টাকা দিয়ে নাকি ডেকে নেয় যে এই পেট্রো বাংলার চেয়ারম্যানরে এই মিস্টার এক্সরে আমি বসাবো, এই 200 কোটি টাকা ছোটো আপু, মেজো আপু, বড় আপু, নানান ধরনের নাম দালালরা বলতো যে এদেরকে নাকি দিতে হয়। আচ্ছা, তারপর দেখা গেলো ওই লোক আবার পোস্টিং পেয়ে যায়। তো নানান জায়গায় যেটা বলে প্রাইস পোস্টিং, এসব জায়গায় টাকা দিয়ে নাকি দিতে হতো। তার মানে এই কাইন্ড অফ ফ্লেভারি, এই কাইন্ড অফ দাস প্রথা ব্যবস্থাটা নীরবে বাংলাদেশে চালু হয়ে গেছিল। এবং এখন যদি সেই অভিযোগগুলো, আমরা এই অভিযোগগুলো শুনতে ভেরি মাচ ইউজ টু হয়ে গেছি। এই অভিযোগগুলো যদি এখন প্রশ্ন ওঠে যে অমুক জায়গায় এসপিকে আনার জন্য
রাখার জন্য এই টাকা খরচ গেছে, ওসিকে রাখার জন্য টাকা খরচ গেছে, ইঞ্জিনিয়ার কেনার জন্য গেছে, এলজিডি মানে কি বলে যে স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টাকা দিতে হয়, তাহলে কি আবার দাস ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর জন্য জনগণ যে স্বপ্ন দেখলো, জনগণের জীবনপাত করলো, রক্ত দিল, সেটার বিনিময়ে কি আমরা একটা দাসতন্ত্র চালু করতে যাচ্ছি কিনা? দ্যাটস এ $1 মিলিয়ন কোশ্চেন। এবং এই অভিযোগগুলোকে অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটার বিরুদ্ধে প্রতিকার অবশ্যই আমাদের সরকার নেবে। সাইফুল হক, এক কথায় একবার সময় নেই। একটু আমি কয়েকটা বাক্য বলা দেন। প্রথমত আমি মনে করি যে সরকারের তো অগ্রাধিকার হচ্ছে সুশাসন দেওয়া, এবং যেটা তারেক রহমানের সরকার এবং তার যে প্রায়োরিটিসগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এটা গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই গত 3 মাসে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। পুরনো জমানায় আমরা কেউ ফিরতে চাই না। বিশেষ করে আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে ভিসিগুলো যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এটাকে আরও 1 মাস 2 মাস 3 মাস রেখে বিশ্ববিদ্যালয়গুলোর কিছু আইন কানুন আছে, কিছু প্রক্রিয়া পদ্ধতি আছে। একদিকে প্রশাসনিক দক্ষতা দেখবেন, একদিকে আপনি একাডেমিক এক্সেলেন্সটা দেখে বিশ্ববিদ্যালয় যেভাবে ভিসিটা আসে, এই জায়গাগুলো আমরা খুব বেশি এটা কিন্তু আমরা দেখিনি। এগুলো সরকার কিন্তু সরকার কিন্তু গৌরবান্বিত করেনি, এগুলো নানাভাবে এটা প্রশ্নবিদ্ধ করেছে। ইতিমধ্যে ভিসি নিয়োগ নিয়ে দেখলাম 2-3টা বিশ্ববিদ্যালয় সেখানে চট দখলের মতন করে মারামারি এটা চলছে। 3 নম্বর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি দলীয়করণের বাইরে না, হ্যাঁ নিশ্চয়ই সরকারি দলের কেউ তো রাজনৈতিক সমর্থক থাকতে পারে, কোনো দলকে সমর্থন করতে পারে, কিন্তু একই সাথে প্রক্রিয়াটা গণতান্ত্রিক কিনা, স্বচ্ছ কিনা, এবং প্রক্রিয়াটার আপনি পুরোপুরি মানুষ জানবে, যেটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। তিনি বিএনপি সমর্থন করতে পারেন, তিনি অন্য কোনো দল সমর্থন করতে পারেন, কিন্তু তিনি যোগ্য মানুষ, তিনি তখন মানুষ কিন্তু প্রশ্ন কিন্তু তুলবে না। কিন্তু যে কায়দায় কিছু কিছু জিনিস হচ্ছে, আমি মনে করি তারেক রহমানের সরকারের প্রবাবলি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলাদা করে বিবেচনা করা দরকার। কারণ মাত্র 3 মাস গেছে, এখনও 4 বছর 9 মাস এখনও সরকারের সামনে থাকবার কথা। কেবলমাত্র নিয়োগ ইতিমধ্যে যে অনেকগুলো বড় দাগের প্রশ্ন উত্থাপিত হয়েছে, গণমাধ্যম বেশ কিছু বিষয়ের মধ্যে নিয়ে আসছেন, কিছু বলেছেন, কিছু তারা প্রকাশ করেননি, করতে পারেননি। তো যেগুলো আপনারা হয়তো জানেন এগুলো, তো এটা কিন্তু সরকারকে ডুবানোর জন্য কিন্তু যথেষ্ট। উচিত হবে আলাদা কোনো কমিশন করবেন কিনা, আলাদা তিনি কোনো বিভাগ করবেন কিনা, এগুলো কঠিন সার্ভাইলেন্সের মধ্যে এটাকে রাখা দরকার। এটি নিয়ে কোনো ধরনের 2 নম্বরই, কোনো ধরনের দলবাজি, যেখানে মানুষ বিক্ষুব্ধ হবে, মানুষ মনে করবে পুরনো যে আবার বিএনপি সরকার হাসিনার ফেলে দেওয়া ছেঁড়া জুতো আবার পায়ে দিয়ে হাঁটছে কিনা, ওই জায়গায় বিএনপি যাওয়া যাবে না। তাহলে কিন্তু বিএনপি কিন্তু আগের জায়গায় থাকবে না। বিএনপি ছেড়ে তো পায়ে দেবে না, ব্যাপার নিশ্চিত থাকতে পারে। এই জায়গায় যাওয়া যাবে না, আমরা ওই জায়গায় গেলে শেষ করতে যাচ্ছি, মঞ্জুর কাছে যাব। তবে তার আগে মিজানুর রহমান, আপনি এই বিষয়ে কথা বলেছেন, অন্য একটা বিষয় যেটি সাইফুল হক আনলেন, একটি সাবজেক্ট, আমার সময় নেই, এক কথা যদি বলেন যে এর আগে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গে, ফলে কেন্দ্র চাইলেও সেই চুক্তিগুলি করতে পারেনি। এখন কি বিজেপি সরকার যেহেতু পশ্চিমবঙ্গে এসেছে, তারা কি চাইলে পারে কিনা, নাকি এটা হিতে বিপরীত হতে পারে? দেখেন, এক কথায় হ্যাঁ, সরকার ইচ্ছা করলে এটা পারে, কিন্তু সেটা নির্ভর করবে যে আমাদের অতীত যে সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় দেয়া এবং আমাদের এখানে নির্বাচন এবং আমাদের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা, এই ব্যাপারে তাদের সদিচ্ছা কতটুকু। এবং যদি ভারত ইচ্ছা করে, যেহেতু মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক অবস্থা উপর এটা ডিপেন্ড করবে, এবং সরকার ইচ্ছা করলে অবশ্যই সেটা করতে পারে। জি, মঞ্জুর, অতীত অভিজ্ঞতা তো আমাদের সুখকর নয়, বিশেষ করে গত 17 বছর যেটা আপনারা আলোচনায় বলছিলেন, শুধু আমরা দিয়েই গেছি, তেমন কিছুই পাইনি। এখন কি পাওয়ার প্রত্যাশা রাখেন কিনা, নাকি গত 3 মাসে আমরা যে দেখেছি সীমান্তে হত্যা কিন্তু বেড়েছে, সেই সঙ্গে অন্যান্য বেশ কিছু আশঙ্কা, বিশেষ করে পুশিনের একটা আশঙ্কার কথা সীমান্তবর্তী জেলা থেকে কিন্তু আসছে। আপনার বক্তব্য এক কথায়। পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে সাথে তো আমরা একটা নগদ জিনিস পেয়েছি, যে তারা যা বরাদ্দ করেছে আরও কাঁটাতার দেওয়ার জন্য। মাঝখানে বলেছিল কুমির আর সাপ ছেড়ে দিবে, এখন দেখেন যে আমরা বিষাক্ত সাপ প্রতিবেশী হিসেবে আপনি তো আপনার কথা এসে গেছে, সেটা হচ্ছে যে আমাদেরকে রিফিউজি পুশ করার জন্য তারা এক ধরনের পরিকল্পনা নিয়েছে। ভয়ঙ্কর যেটা এখন আমাদের সামনে সমস্যা, আগে যেটা ছিল আরও কিছু নতুন সমস্যার যোগ হয়েছে। যেমন ধরেন এখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানির একটা বিরাট
মানে ইতিমধ্যে কয়েকটা মসজিদের ব্যাপারে মন্দিরের ঘোষণা দিয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি চলছে, রিফিউজি পুশব্যাক করার পরিকল্পনা নিচ্ছে, সামনে পানি সংকটের যে আমরা যে আশা করছি মনে হয় না আমার, যদিও সাইফুল ভাই বলেছেন যে এখন মমতা নাই কিছু হবে, এখন আরেকটা বাহানা দিবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে ভারত আমাদের সাথে যে আচরণটা করছে এত বড় ঘটনার পরে, শেখ হাসিনার এই যে পলায়নের ঘটনা, এটা কিন্তু ভারতের বোঝা উচিত যে বাংলাদেশের মানুষের শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ না, শেখ হাসিনা আর ভারতের যে যৌথ সন্ধি, এটা কিন্তু এখন বাংলাদেশের অলিতে গলিতে অনুপরমাণুতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে আমরা যে সবসময় বলতাম যে শেখ হাসিনা আসলে এখানে বসে ভারতের মানে তাবেদারি করছে, এটা তো এখন একেবারে মানে আমাদের আর বলতে হচ্ছে না, এটা তো একেবারে প্রুভড হয়ে গেছে। জি। সুতরাং ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটা মানবিক আচরণ, একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তো আমি আশাও করি না, আমি মনে করি যে অন্তত ন্যায্য জায়গাটা করুক, কারণ এই বাংলাদেশের 20-22 কোটি মানুষের ঘৃণারও একটা মূল্য আছে। জি, অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, সাইফুল হক, মিজানুর রহমান এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পাবলিক পার্লামেন্ট দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।